আজকে উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা সেটাকে সামনে রেখে যেখানে বিশাল জনসভা, এই জনসভায় উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং বিস্তৃতভাবে এখানে আলোচনা রেখেছেন আমাদের সবার প্রিয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমার বন্ধুবর পবিত্র বিধানসভা মাননীয় স্পিকার এবং আপনাদের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত শ্রী ভবতোষ দাস মহোদয়, অনারেবল সভাধিপতি এই নর্থ ত্রিপুরা জেলা পরিষদের, মঞ্চে আসীন আছেন চেয়ারম্যান ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের শ্রী প্রদ্যুৎ দে সরকার, আমাদের এই ডিস্ট্রিক্টের যার সভাপতিত্বে আজকের এই বিশাল জনসভা, যিনি ওনার প্রারম্ভিক ভাষণে অনেক মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন শ্রীমতী মলিনা দেবনাথ মহোদয়া, এবং বিজেপি নর্থ ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলার যিনি সাধারণ সম্পাদক শ্রী কাজল দাস মহোদয়, এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিউনিসিপাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং যারা আমাদের এই পার্টির বিভিন্ন স্তরের যারা পদে আসীন আছেন, কার্যকর্তারা আছেন, পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে যারা সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, আজকের এই জনসভা থেকে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যখন আমার বন্ধুবর এবং আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক বিশ্ববন্ধু বাবু আমাকে বললেন যে ওনার কিন্তু আসতে হবে, যেটা আমাদের রাজীব বাবু বলার চেষ্টা করেছেন, তিনি যখনই বলেন না বলার একটু সমস্যা হয় আমার, তা আমি শুধু আমার সরকার যখন আমরা গঠন করলাম সেই গঠনের পরে আমি কয়েকবার উত্তর জেলা, বিশেষ করে আমাদের এই ধর্মনগরে আমি কয়েকবার এসেছি এবং তারপরেও কয়েকবার এসেছি। এখানে বলা হয়েছে যে আমার সাথে একটা আলাদা গোপন একটা সম্পর্ক আছে, আবার গোপন সম্পর্ক যেভাবে একটা সিক্রেট কথা আমাদের রাজীব বাবু বলেছেন, ওপেন সিক্রেট সবাই জেনে গেল। বন্ধুগণ, 2018 ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার আসলো। ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা কয়েকটা সিট বাদ দিলে সমস্ত ত্রিপুরাতে আমরা জিতলাম আমাদের ভারতীয় জনতা পার্টি। মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, সেখানেও যখন আমাদের ইলেকশন হলো আমরা সেখানে ভারতীয় জনতা পার্টি আমরা সব কটা তাই জিতে গেলাম। 2019-এ যখন লোকসভার ইলেকশন হলো, ত্রিপুরার ইতিহাসে প্রথমবার দুটো সিটেই ভারতীয় জনতা পার্টি জিত হাসিল করে। 2023 আবার ইলেকশন হলো, সেই ইলেকশনে এসে পড়ছি কত ধরনের স্লোগান ওনারা দিয়েছিল, নিশ্চয়ই আপনারা এটা শুনেছেন এবং অবগত আছেন। এর আগে আমাদের যে উপনির্বাচন যেগুলো 2023-এর আগে হয়েছিল সেখানেও আমরা জিতেছি ভারতীয় জনতা পার্টি।
পরবর্তী সময়ে উপনির্বাচনে আবার কিছুদিন আগে বক্সনগর এবং ধনপুরে যে ইলেকশন হলো, সেখান থেকে আমরা, যেখানে বক্সনগরে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আতুর গড় বলা হতো, সেই জায়গার মধ্যে আমরা শুধু জিতেই আমরা সেখানে জামানত জব্দ করেছি। সেখানে 30,000-এর উপর ভোট আমরা পেয়েছি। সেখানে ধনপুরে আমরা 18,000 ভোটে আমরা যা জিতেছি। আর এবার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 5 রাজ্যে যখন ইলেকশন হচ্ছিল, নির্বাচন হচ্ছিল, তারপরে বলছিল আবার এসে পড়ছি। একটু আগে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে বহু লোক ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন, আবার মাঝে মাঝে চলে যান। উনি একটা শব্দ ব্যবহার করেছেন, আমি সেটা আর বলছি না। কেন সেটা করেন? এবং এই যে 5টা রাজ্যের মধ্যে 3টা রাজ্যে আমরা বিপুল পরিমাণে ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে ঘটেছে, এবং সেখানে আমিও সবকটা জায়গার মধ্যে যখন শপথ অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত ছিলাম। মানুষের মধ্যে একটা ফুর্তি, মানুষের মধ্যে একটা আশা। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখান, স্বপ্নের সৌদাগর, একটা চাইওয়ালা এখন স্বপ্ন দেখাচ্ছে। প্রতিদিন উনি স্বপ্নই দেখাচ্ছেন, আর স্বপ্ন বাস্তবায়িত করছেন। স্বপ্ন দেখান এবং স্বপ্নকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটাও উনি দেখাচ্ছেন। কিন্তু আমরা কি দেখছি, এখনো উনারা নতুন একটা অভিযান শুরু করেছেন, দুয়ারে দুয়ারে কংগ্রেস। আমাদের থেকে ধার করে নিয়ে গেছেন এখন দুয়ারে দুয়ারে কংগ্রেস। অদ্ভুত। আগে মনে ছিল না দুয়ারে যাওয়ার প্রয়োজন ছিল না আপনাদের? ছত্তিশগড়ও এই ঘটনাটা ঘটেছিল যে আমাদের সরকার যখন ছিল ডাক্তার সাহেবের নেতৃত্বে, সেই ধার করা যে আমাদের প্রকল্পগুলো ছিল সেইগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও টিকেনি। কারণ ওরা মুখে বলে কিছু আর পরে আরেকটা, কারণ মাঝখানে ওদের যে কাজ সেটা হচ্ছে করাপশন। রস্সি জল গিয়া লেকিন বল নিয়ে গিয়া, এখনো বলছে। এই হারের পরে বলছে লোকসভাতে অন্যরকম হবে। এই যে একটা অদ্ভুত রাজনীতি আমরা দেখে দেখে এতদিন ধরে, বহু লোক কংগ্রেসের উপর, বিশেষ করে ত্রিপুরাতে একটা আশা দানা বেঁধেছিল যে না আবার চলে আসবে। কিন্তু মানুষ বুঝেছে তাদের উপর বিশ্বাস করা যায় না, কংগ্রেসের উপর বিশ্বাস করা যায় না। আর অন্যান্য বিরোধী দলের যারা ছিল, আমাদের মতো যারা বিরোধী দল করতো, তারা কি বলেছে যে কংগ্রেস সিপিএম এর বি টিম, বলতো কিনা? কিন্তু আজকের তারিখে সেটা প্রমাণিত। অদ্ভুত। আমরা 2023-এর ইলেকশনে কি দেখলাম? কংগ্রেসের পার্টি অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরো, আর সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরো। অদ্ভুত। আমি বিধানসভায়, এখানে মাননীয় আমাদের স্পিকার মহোদয় আছেন, আমি ওনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? যাদেরকে খুন করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, ত্রিপুরার দিকে তাড়িয়ে দিয়েছে, আমরা সবসময় দেখতাম যখনই কোন ইলেকশনে হোক, সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, সাইরেনের আওয়াজ আমরা শুনতাম, অগ্নিসংযোগের এইসব তো আমরা দেখতাম। তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, রক্তমাখা হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন। আমি এখনো বুঝি না কেন এখনো কিছু কিছু মানুষ তাদের পিছনে কেন যায়, আমি বুঝতে পারি না। এখন ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা গার্জিয়ান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গার্জিয়ান ভারতীয় জনতা পার্টি, জেপি নাড্ডাজি সর্বভারতীয় সভাপতি, আমাদের গার্জিয়ান, আমাদের বর্তমান যিনি হোম মিনিস্টার অমিত শাহজি, যিনি আগে পূর্বে ভারতীয় জনতা পার্টি
সর্বভারতীয় সভাপতি ছিলেন, 2018 আমাদের মুক্তি দিয়েছেন ওনারা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন মানুষ অন্যদিকে যাবে ভাববার বিষয়। কি প্রলোভন ওরা দেখাচ্ছে। ইতিহাস আপনারা দেখবেন না? ইতিহাস আপনারা, ইতিহাস হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ওদেরকে যদি আনেন একমাত্র করাপশন ছাড়া কিছু পাবেন না। করাপশন হচ্ছে ওদের মেইন আসল ওদের লক্ষ্য। রাজনীতিতে ওনারা আছেনই শুধু করাপশন করার জন্য। আমরা কিছুদিন আগেও দেখেছি 200 কোটি টাকা 300 কোটি টাকার একজন কংগ্রেসের একজন এমপি কমসা, ওর বাড়ি থেকে এখনো ভোট চলে যায় কিন্তু নোট কাউন্ট শেষ হয় না। তৃণমূলেরও আমরা দেখতাম ওয়েস্ট বেঙ্গলে এখনো জেলে আছে বহু লোক। ভোট কাউন্ট শেষ হয়ে যায় কিন্তু নোট কাউন্ট হয় না, শেষ হয় না। এই হচ্ছে এই অন্যান্য পার্টির তাদের চেহারা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলছেন? আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা, যে আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন আমরা করব, সামাজিক উন্নয়ন করব, সেই বিষয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন। উনি গ্যারান্টি দিচ্ছেন, আর গ্যারান্টি দিচ্ছেন উনি। এটা চাই বলে আজকে আমাদের সেই গ্যারান্টি দিচ্ছেন। আজকে দেশ কোন জায়গায় চলে গেছে, সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে এখন গণ্য করা হচ্ছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, কোন জায়গার মধ্যে স্বচ্ছতার কোন অভাব নেই, স্বচ্ছতার সরকার করছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি মানুষকে কিভাবে মানুষের যে সমস্যা সে সমাধান নিরসন করা যায় সেই চিন্তা ভাবনা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেই বিষয়ে আমরাও কাজ করছি। আগে সমাধান সৃষ্টি করে সমাধান সৃষ্টির মাধ্যমে ওরা সরকারে থাকতো, আর আমরা কি করছি? সমাধান নিরসনের মধ্যে আমরা সরকারে থাকতে চাই। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমাদের এইমস এন্ড অবজেক্টিভ, আমাদের উদ্দেশ্য। মানুষের মুখে একটু হাসি যদি ফোটানো যায়। আমরা 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি। এদের স্লোগান যদি এখানে বলি শেষ করা যাবে না। আমি কালকেও একটা ইউনিভার্সিটির অন্যান্য যেসব কলেজগুলো আছে সেই সব কলেজের যে সমাবর্তন অনুষ্ঠান, ওয়েলকাম, ওনাদের যে যারা নতুন ভর্তি হয়েছে তাদের অনুষ্ঠানে আমি গেছি। সেখানে আমি বলেছি, কি বলেছি, যে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করবে এবং দেশাত্মবোধের ভাবনা চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আসা হওয়া উচিত। কারণ আগামী দিনে আমাদের যাদের দেশাত্মবোধের ভাবনা না থাকবে, দেশ আগে, তারপরে পার্টি, তারপরে আমরা নিজেরা, তার সেই বিষয়ে আমাদের এই পার্টি চলে। আমরা কিন্তু অন্যান্য পার্টি কি ওই এলসিএম ডিসিএম ওই সবই বলছিলেন একটু রাজীব বাবু, আগে আমাদের পেট ঠিক থাকতে হবে। আর আমাদের এখানে দেশাত্মবোধের ভাবনা চিন্তায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সংকল্প যাত্রা, সংকল্পনা সেটাকে সিদ্ধি লাভ করা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশায় চলছেন। যারা গরিব অংশের মানুষ, যারা একদম লাস্ট মাইলে অন্তিম জায়গায় আছেন, তাদেরকে যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম, ফ্ল্যাগশিপ স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বিস্তৃতভাবে আলোচনা করেছেন। যারা এখনো বুঝেন না কিভাবে সেই স্কিমের তার লাভ নেওয়া যায়, তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত সংকল্পের যে গাড়ি উনি পাঠিয়েছেন, সেই গাড়ির নাম দিয়েছেন এখন গ্যারান্টি গাড়ি। মোদীজির গ্যারান্টি গাড়ি আপনাদের এখানে এসেছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ডিসি, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সাব ডিভিশনাল এরিয়া, ডিস্ট্রিক্ট সব জায়গায় ঘুরছে। 16টা সেই মোদীজির গ্যারান্টি গাড়ি এখন পৌঁছে গেছে। সেই গ্যারান্টি গাড়ির মধ্যে কি আছে, কি কি স্কিম আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কি স্কিম করেছেন, কি কি লাভ হবে, কিভাবে লাভবান হবেন যারা, ওরা দুয়ারে দুয়ারে এখন ঘুরছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আগেই দুয়ারে দুয়ারে চলে গেছেন উইথ গিফট। তাদের সুবিধাগুলো সমস্ত যেগুলো সরকারের যে
মানুষের প্রয়োজন সেগুলো। আর এখন ওনারা দুয়ারে দুয়ারে ঘুরছে, নতুন করে স্কিম ওরা তৈরি করেছেন। আমি জানি এইসবে মানুষ কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করবে না, কোনো অবস্থায় না। কারণ ওনাদের বহুবার মানুষ তারা পরীক্ষিত, তারা অনেকবার ওনাদের সুযোগ ছিল, কিন্তু তারা করবে না। ওরা তো এরকম একটা অবস্থা করেছে, আমরা সবাই যেটা বলতাম তাই, যে ত্রিপুরাতে দোস্তি, ত্রিপুরাতে কুস্তি, আর দিল্লিতে দোস্তি, সেটাই করতো। আজকে যেটা প্রমাণিত, যেটা আমি বললাম যে ফ্ল্যাগ বেরোয়, এখন এই অদ্ভুত লাগে। আমার পাড়ার মধ্যেও আমি দেখি, বিভিন্ন বুথের মধ্যেও দেখি, কি আনন্দ তাদের মধ্যে। সিপিএম এর ঘরে কংগ্রেস যাচ্ছে, কংগ্রেস সিপিএম এর ঘরে যাচ্ছে, অদ্ভুত এক অবস্থা এখন। কারণ তাদের পায়ের নিচে এখন মাটি আর নেই। বন্ধুগণ, দুটো আবার লোকসভার ইলেকশন আসছে। আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে, কারণ সেটা আমাদের করতে হবে, কারণ উনি আমাদের 2023-এ আবার দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার, উনার কারণে সেখানে উনি বসিয়েছেন। কাজেই আমাদের উচিত এই যে দুটো এমপি সিট, উনাকে বেশি পরিমাণে ভোট দিয়ে আমরা আগামী দিন ওনাকে উপহার দেব, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখানে আজকে রাজীববাবু বলেছেন যে ধর্মনগরের জন্য আমার একটা আলাদা একটা টান এখানে আছে। সেই টানের কয়েকটা বিষয় আপনাদের কাছে এখানে আমি রাখতে চাই। সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে যে কনস্ট্রাকশন ডিএম অফিসের, সেটা কাজ চলছে এখানে, আপনারা সবাই জানেন। আপনারা এটাও জানেন ভুপলং কুর্তিতে যে ধর্মনগর সাব ডিভিশনে নিউ অফিস বিল্ডিং, সেটাও এখানে কাজ চলছে। 761 ল্যান্ড অ্যালটমেন্ট প্রপোজাল, সেটাও আমরা যারা মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ধর্মনগর সাব ডিভিশনে 50% বার্তা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এবং কাচার ক্যান্সার হসপিটাল, যেটা বারবার আপনাদের বিধায়ক মহোদয় আমার পেছনেই পড়ে গেছেন, সেখানে 15 একর জমি দেওয়া হয়েছে, যে এখানে অবশ্যই ক্যান্সার হসপিটাল করতে হবে। ওনারা আমার সাথে দেখা করেছেন, ওনার উপস্থিতিতে, আমাদের মাননীয় বিধায়কের উপস্থিতিতে। আপনারা এটাও জানেন যে বিভিন্ন জায়গায় আমাদের এখানে যে ইউনিভার্সিটি আসছে এবং বিধানসভায় আমরা পাস করেছি, সাউথে করেছি, ওয়েস্ট ডিস্ট্রিক্টে করেছি, কেননা নর্থেও করবে। মুলিনাদি আমাকে বারবার তার জন্য বলেছেন 25 একর জমি আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আমরা দিয়েছি। আমি নিজে একজন ডাক্তার, আপনারা হয়তো অনেকে জানেন। আমাদের 4-4টা প্রায় 3টা অলরেডি ট্রমা সেন্টার অলরেডি সাউথে হয়ে গেছে, শান্তিবাজারে, গোমতী ডিস্ট্রিক্টে, উদয়পুরে হয়েছে, আর আরেকটা হয়েছে আপনার আমবাসাতে, ধলাই ডিস্ট্রিক্টে। আর কিছুদিনের মধ্যে ট্রমা সেন্টার আপনাদের ধর্মনগরও সেটা ইনোভেশন হয়ে যাবে। 50 বেডের যে ফিল্ড হসপিটাল, সেই কাজটা এর মধ্যে কাজ চলছে। 50 বেডের হসপিটালের কাজ এখানে নতুন ভাবে, সেটারও কাজ এখানে চলছে। ইসিআরপি যে 2, তার অধীনে নতুন মর্গ তৈরির জন্য অনেকবার নতুন মর্গ এখানে নেই, নতুন একটা মর্গ তৈরি, সেই কাজটা এখানে শুরু হয়েছে। আপনারা জানেন যে আমবাসাতে একটা কার্ডিয়াক সেন্টার, কার্ডিয়াক কেয়ার সেন্টার একটা খুলেছিলাম আমরা। সেই কার্ডিয়াক কেয়ার সেন্টারও আপনাদের এই ধর্মনগর এই ডিস্ট্রিক্টে আপনারা, সেটারও কাজ চলছে এখানে। সিএমও অফিস অনেকদিন ধরে সেটার বিষয়ে বলেছে, চিফ মেডিকেল অফিসারের বিল্ডিং এখানে নেই, তারও কাজ এখানে কিন্তু শুরু হয়ে গেছে। 50 বেডের ম্যাটারনাল এন্ড চাইল্ড কেয়ার হসপিটাল এই ডিস্ট্রিক্টে, তারও স্যাংশন আমি দিয়ে দিয়েছি। আমাদের সরকার, আমাদের ডিপার্টমেন্ট সেটাও দিয়ে দিয়েছি। প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে 43,340
9 জন তার স্যাংশন আমরা দিয়েছি। এর মধ্যে প্রায় 88% তার কমপ্লিট হয়ে গেছে কাজ। আমরা রিয়াং যারা প্রিমিটিভ যারা জনজাতিরা আছেন সেই স্কিমের মাধ্যমে তার জন্য আমরা তাদের হাউস যাতে তারা পায় আপনাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা তার ব্যবস্থা আমরা করছি। আমরা আরবান এলাকাতে প্রাইম মিনিস্টার আবাস যোজনা সেখানেও 4222 জনের আমরা এই ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে প্রায় 92% হাউস কমপ্লিট হয়ে গেছে। একটার পর একটা সমস্ত ডিস্ট্রিক্টে আরো অনেক কিছু যেগুলো এখন আমি বলছি না, আপনারা জানেন যে এবার বাজেটে একটা নতুন করে স্যাটেলাইট টাউন এই ধর্মনগরের পাশে, তার জন্য আমরা এবারের যে আমরা বাজেট সেখানেও তার সংস্থান আমরা রেখেছি। ধর্মনগর কনজেস্টেড হয়ে গেছে, তার একটু আশেপাশে আবার নতুন করে একটা স্যাটেলাইট টাউন হবে, সব ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকবে। বন্ধুগণ, আপনারা জানেন যে প্রতি ঘরে সুশাসন, রাজীব বাবু সেটাও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করছেন, আমরাও পাশাপাশি আমাদের সরকার ত্রিপুরা সরকার উনার মার্গদর্শনে, মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে প্রতি ঘরে সুশাসনের মেলা, অ্যাওয়ারনেস এবং একসাথে মিলে আমরা মানুষের তাদের যেসব মৌলিক যে অধিকার তাকে দেওয়ার জন্য আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি। যখন আমরা এটা 2.0 মানে দ্বিতীয় বর্ষে আমরা শুরু করছি, 1 বছর আমরা অত্যন্ত সাফল্য লাভ করেছি। প্রায় 100% যেটা সিদ্ধি লাভের কথা বলা হচ্ছে, 100% তার সিচুয়েশন পয়েন্ট যাতে হয় সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা শুধু চাই যে ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে তার প্রতি আপনারা আস্থা রাখবেন। আমার সরকার এটা আমাদের আপনাদের সরকার না, এটা হচ্ছে আমাদের সরকার, আমার সরকার। তার জন্য একটা আমরা ওয়েবসাইট আমরা খুলেছি। আপনারা সবাই জানেন কোথাও কোন রকম সমস্যা হলে ফটো তুলে তার মধ্যে যদি আপনারা আপলোড করেন, 3 দিনের মধ্যে যদি সমাধান সেই জিপি লেভেলে না হয় তাহলে সেটা উপরে আসবে এসডিএম লেভেলে, এসডিএম লেভেলে যদি সে সমাধান না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে যদি সমাধান না হয় সেটা স্টেট লেভেলে আসবে, মুখ্যমন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি আমরা দুজনে মিলে তখন আমরা সেটা দেখি। তো সেইভাবে আমরা চাই মানুষের যেসব সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করি। আজকে এখানের যে কারণে আজকে আপনারা সবাই অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আমি একটা কথাই বলবো, আমরা এমন একটা প্রধানমন্ত্রীর অধীনে আমাদের দেশ চলছে, যে দেশকে যেভাবে শক্তিশালী করছেন সেটা এগ্রিকালচারে হোক, এডুকেশনের দিকে হোক, সেটা স্পোর্টসের বিষয়ে হোক, এবং যে কোনো স্তরে আপনারা যদি দেখেন আপনারা সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকে দেখছেন। উনি কি বলছেন, জাতপাতের রাজনীতি আমি করতে চাই না, আমাদের কাছে 4টাই জাত আছে, একটা হচ্ছে গরিবী জাত, উনি বলছেন কোন জাত নেই আমাদের এখানে, 4টা জাত, একটা হচ্ছে গরিবের জাত, একটা কৃষকের জাত, আরেকটা হচ্ছে যুবকের জাত আর মহিলার জাত। 4 জাত, এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশ সামনের দিকে আসবে, এগিয়ে যাবে। আমরাও সেই বিষয়ে করছি, এখানে আপনারা আছেন, মহিলাদের সশক্তিকরণের চেষ্টা আমরা করছি, যুবক ভাইরা আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আমরা করছি, আমাদের কৃষক ভাইদের জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্সের যে কথাটা এখানে বলা হয়েছে, শুরু করেছিল, অনেকে বলছিল যে কি করে সম্ভব হবে। এই জিরো ব্যালেন্সের কারণে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে, ডিবিটির মাধ্যমে সমস্ত টাকা পয়সা এক মুহূর্তে সেটা পৌঁছে যাচ্ছে মানুষের অ্যাকাউন্টে, এবং শেষ পর্যন্ত আজকে এই যে অ্যাকাউন্ট গুলোতে তাদের কি লাভ হয়েছে, এই যে 2 লাখ টাকা মানুষের যে জীবন সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেটা শুরু করেছে, এবং বিভিন্ন প্রকল্পের কথা তো এখানে বলা হয়েছে, এবং শেষ যে প্রকল্প উনি অ্যানাউন্স করেছেন বিশ্বকর্মা পূজার সময়, বিশ্বকর্মা যোজনা, সেটা কি, সেই কাজটা হচ্ছে যে 18 যে শ্রেণী আছে যারা ছোট মিস্ত্রি, বিভিন্ন যেসব কোবলার, তাদের কথা চিন্তা করে 13,000 কোটি টাকা প্রকল্প উনি করেছেন। আপনারা ভাবুন কি প্রধানমন্ত্রী আমরা পেলাম, কি ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম, যাকে আজকে সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধার চোখে দেখেন, এবং সারা পৃথিবীর লোক উনাকে সেলুট করেন। কোথাও বিদেশে গেলে কেউ পায়ে ধরে নমস্কার করেন, পায়ে ধরার দিকে আমরা দেখিনি, বহু রাষ্ট্রপ্রধান উনাকে পায়ে ধরে নমস্কার করেন, উনাকে বস, মিস্টার বস বলে উনাকে অ্যাড্রেস করেন। এর জন্য আমাদের গর্ববোধ হয় এইরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি,
G20 সময় আমরা দেখেছি কিভাবে ভারতকে যে জায়গায় উনি নিয়ে গেছেন, সত্যি আজকে আমাদের আনন্দে আমাদের বুক মানে গর্ববোধ হয়। আমাদের যারা এখানে উপস্থিত আছেন, মা ও বোনেরা, আমাদের কার্যকর্তারা যারা আজকে জয়েন করেছেন, ছাড়বো না অন্যান্য পার্টি। আমি যেহেতু যাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সব জায়গায় বলি, আমি যেহেতু ডাক্তার, অনেক সময় মাঝে মাঝে যখন ইনফেকশন আসে অনেক লোকের মধ্যে দেখি কার্টুনি ছুটে যে কি মনে হচ্ছে সিপিএম কংগ্রেসের যে ঐক্যবদ্ধ তারা ওদের চলে আসবে, তোর ডান পাটা ওদের দিকে দিয়ে রাখি আর বা পাটা বিজেপির দিকে দিয়ে রাখি। বন্ধুগণ, ভুলে যান এসব, ভুলে যান। সিএনএস কে স্ট্রং করুন। যে সমর্পণের ভাবনার পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দেশের ভাবনা চিন্তা ভাবনা যে পার্টি করে সেই পার্টির সাথে আমরা থাকবো, পাবো না কিছু, কিন্তু দেশের জন্য আমরা কাজ করবো, সেই আশা আপনাদের কাছে রেখে এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে দুটো সিট এই কেন্দ্রে আমাদের হবে, আমাদের এমপি সিটে, সেটা আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো। এবং প্রতিটা ঘরে আপনারা যান, মা বোনদের সাথে যোগাযোগ করুন, প্রতিটা ঘরে গিয়ে কথা বলুন। আপনারা রাজনীতির জন্য রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, খালি একটা রাজনীতি করবেন, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। কারণ ঘরে যান, মাসিমা শুনলাম আপনার ছেলের শরীর ভালো না, মাসিমা আপনার শরীর ভালো না, হসপিটালে আপনি ভর্তি আছে, আপনার মেসমশাই ভর্তি আছে, আচ্ছা কি হয়েছে, একবার কি দাঁড়ান। আমি শুনলাম আপনাদের এখানে ছেলে পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে, এই যে আপনি যাবেন, আপনারা এখানে যারা আছেন, ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অফ দ্য ভারতীয় জনতা পার্টি। আপনাদের উপর বিশ্বাস থাকবে। এই যে সময়ে যখন মানুষের ঘরে যাবেন, এর জন্য শুনলাম জল নাকি আসছে না, আমাদের তো জল জীবন মিশন এলাকায় আপনার এখানে মহানগরীতে কিন্তু জল আসে না, আচ্ছা দেখছি আমি এই যে বিষয় প্রতিটা কেন এতগুলো প্রকল্প আপনারা পাননি, এখন গ্যাসের চুলো এখন পাননি, গ্যাসের কানেকশন পাননি, ঘর আপনি পেয়েছেন, কি হলো গা অসমাপ্ত কেন, আচ্ছা আমি দেখছি এই যে বিষয়, এইগুলো নিয়ে যদি আপনি যান তাহলে দেখবেন না রাজনীতি জিন্দাবাদ করার দরকার নেই, বড় বড় সভা করার দরকার নেই, শুধু বুথ লেভেলে যদি এই কাজটা করেন, পৃষ্ঠা প্রমুখরা প্রতিটা ঘরে ঘরে সমর্পণের ভাবনা নিয়ে যদি যায়, তাহলে আমরা নিশ্চিন্ত মনে প্রধানমন্ত্রী আমাদের উপর নিশ্চিন্ত থাকবে, আমরাও আপনাদের উপর নিশ্চিন্ত থাকবো যে না আমাদের সাথে 42,000 পৃষ্ঠা প্রমুখ আছে, আমাদের কাছে বুথ প্রেসিডেন্টরা আছে, এবং আমাদের যে যারা বুথ স্তরে যারা কাজ করছেন তারাই এই কাজটি সমাপন করবেন। তো সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সবাইকে আমার যে সিদ্ধির কথা আমি বললাম যে 100% সিদ্ধি আমাদের করতে হবে, প্রকল্প যেগুলো আছে সেইগুলো সংকল্প নিয়ে আমরা আগামী দিন চলবো। সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।